হ্যালো স্টুডেন্ট অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 10-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চিন পেপার 6 আমরা কিন্তু 4 পর্যন্ত আমাদের হয়ে গেছে। আমরা শুরু করব 5-এর 1 থেকে। খুব ভালো করে দেখবে, ঠিক আছে? আর একটা কথা বলছি, যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চিন পেপার 6, পেজ হচ্ছে 528। আমরা 5-এর 1 থেকে শুরু করবো। দেখো প্রথম কোশ্চিন কী আছে, খুব ভালো করে দেখবে। বলছে এক ব্যক্তি বার্ষিক 3% হার সরল সুদে কিছু টাকা ধার করে সেই টাকা অন্য এক ব্যক্তিকে, সে কিন্তু 3% বার্ষিক 3% সুদের হারে কিছু টাকা ধার করলো, করে সেই টাকা আবার অন্য এক ব্যক্তিকে সে 5% বলছে 5% চক্রবৃদ্ধি আর সুদে ধার দিলেন। সে টাকা ধার নিয়ে সে 3% সরল সুদে কিছু টাকা ধার নিয়ে সেই টাকা আবার অন্য এক ব্যক্তিকে 5% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের জন্য সে তাকে ধার দিল এবং তার লাভ হলো, এর ফলে তার লাভ হলো 541 টাকা। 541টা লাভ করলেন। বলছে তিনি কত টাকা ধার করেছিলেন। আমি আবার প্রথমটা বলছি, এক ব্যক্তি 3% বার্ষিক 3% সরল সুদে কিছু টাকা ধার নিয়ে সে কী করলো, ওই টাকা কী করলো, অন্য এক ব্যক্তিকে 5% চক্রবৃদ্ধি সুদে 3 বছরের জন্য সে ধার দিল। এর ফলে তার কিন্তু 541 টাকা লাভ হলো। কিন্তু বলছে সে কত টাকা ধার নিয়েছিল, ঠিক আছে? এবার ঘটনা হচ্ছে, সে যখন ধার নিল সে কিন্তু 3 বছর পর ধারটা শোধ করবে। তার মানে সে তাকে কত টাকা সুদ দেবে সেই সুদ বের করবো, 3 বছরে তার সুদ কত সেটা বের করব। আর এখানে আবার কিন্তু আমরা কিন্তু 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করব। শর্তানুসারে ওই চক্রবৃদ্ধি সুদ থেকে মানে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ থেকে এই সরল সুদ বাদ দিলে, 3 বছরের সরল সুদ বাদ দিলে সেটা হবে 541 টাকা। আমি আবার প্রথম থেকে বলছি, খুব ভালো করে শুনবে। প্রথমে আমরা কিন্তু ধরে নেব আসল পি হচ্ছে এক্স টাকা, সময় টি হচ্ছে 3 বছর, সুদের হার হচ্ছে 3%। আমরা কিন্তু সুদ বার করব, সরল সুদ বের করব, এবার সেটা 3 বছরের সুদ বের করব 3% হারে বের করলাম। এবার আমরা কিন্তু আবার আসল হচ্ছে এক্স টাকা, মানে ওই টাকা নিয়ে ওই টাকা অন্য এক ব্যক্তিকে দিয়ে দিল, সে এক্স টাকা নিয়ে এক্স টাকা অন্য এক ব্যক্তিকে ধার দিল। এবার আমরা আবার আসল পি এক্স ধরবো, সুদের হারও কিন্তু 5%, আর সময় টি মানে সময় এন হচ্ছে 3 বছর, সমূল চক্রবৃদ্ধি বের করব। এবার সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আমরা আসল বাদ দিই তাহলে আমরা সুদ পাবো। এইবার শর্ত অনুসারে এই যে চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ ইকুয়াল টু 541, এখান থেকে আমরা কিন্তু এক্স এর মান পেয়ে যাব। ঠিক আছে, দেখো আমি করছি, তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। দেখো লিখছি, প্রথমে লিখি ধরি আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু এক্স টাকা। তাহলে আমি ধরে নিলাম সে এক্স টাকা ধার নিয়েছে এবং কত পার্সেন্ট সুদের হারে নিয়েছে, 3%। সুদের হার ব্র্যাকেটে হচ্ছে আর ইকুয়াল টু 3%, সময় ব্র্যাকেটে টি ইকুয়াল টু 3 বছর। এবার আমরা বের করব সুদ ব্র্যাকেটে আই ইকুয়াল টু প্রশ্নবোধক। তাহলে আই ইকুয়াল টু পি আর টি বাই 100, মানে আসল গুণন সুদের হার গুণন সময় বাই 100। ঠিক আছে, এবার আমরা বের করছি। তাহলে এখানে পি হচ্ছে এক্স, আর হচ্ছে 3, সময় টি হচ্ছে 3, আর নিচে হচ্ছে 100। তার মানে 9x বাই 100 টাকা। তাহলে সুদ হচ্ছে 9x বাই 100 টাকা। মানে সে টাকাটা যে ধার নিল, সে যখন 3 বছর পর টাকাটা শোধ করতে যাবে তখন তাকে সুদ দিতে হবে 9x বাই 100 টাকা।
ঠিক আছে। এইবার সে কি করলো, এই যে এক্স টাকা সে যে ধার নিল, সে আবার অন্য এক ব্যক্তিকে ওই টাকা সে আবার তাকে ধার দিল, নিজের ধার নিয়ে আবার সে অন্য একজন ব্যক্তিকে ধার দিল। আর সেখানে সুদের হার কিন্তু 5%, সে নিল 3% হারে, আর সে ধার দিচ্ছে 5%। ঠিক আছে। এবার লিখছি আসল পি, আবার লিখছি আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু এক্স টাকা। এবার সুদের হার ব্র্যাকেটে আর ইকুয়াল টু 5%, সময় ব্র্যাকেটে এন ইকুয়াল টু 3 বছর। এটা কিন্তু সে কিন্তু চক্রবৃদ্ধি সুদের হারে সুদ দিয়েছে, আর সে নিয়েছে সরল সুদ, আর সে দিয়েছে হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হারে, কিন্তু চক্রবৃদ্ধি সুদ কিন্তু। ঠিক আছে। তাহলে সময় এন্ড হচ্ছে 3 বছর। সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল বের করছি আমরা। সমূল চক্রবৃদ্ধি ব্র্যাকেটে এ ইকুয়াল টু প্রশ্নবোধক, তাহলে এ ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার এন। ঠিক আছে। আমরা কিন্তু সমূল চক্রবৃদ্ধি বের করব, এখান থেকে আমরা কিন্তু আসলটা কিন্তু বাদ দিব, তাহলেই আমরা কিন্তু চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব কিন্তু। ঠিক আছে। দেখো এখানে এক্স 1 প্লাস 5/100, আর এখানে হচ্ছে 3, পাওয়ার হচ্ছে 3, 5 দিয়ে কাটলে 20, তাহলে এখানে হচ্ছে এক্স ইন্টু 20 আর 1 21, 21-এর 20 ইন্টু 21-এর 20 ইন্টু 21-এর 20। যেহেতু পাওয়ার এন আছে, আমাকে কিন্তু এটা যোগ করলে কিন্তু 21-এর 20 হবে, লসাগু 20, 20 প্লাস 1 21-এর 20, সেটা আমাকে 3 বার লিখতে হবে। এবার আমরা গুণ করব। আচ্ছা, 21 গুণ করলে 441, 21 আর 21 গুণ করলে 441, তাকে আমরা 21 দিয়ে গুণ করব। 441কে আমরা 21 দিয়ে গুণ করব, তাহলে 441 2 8 8, তাহলে এখানে 1, ঠিক আছে 6, 8 4 12 2, 9261 এক্স, 92,9261 এক্স, আর নিচে হচ্ছে 8,000, এত টাকা। এটা আমরা কিন্তু সমূল চক্রবৃদ্ধি মানে আমরা সুদ আসল বের করলাম, এখান থেকে আমরা কিন্তু আসল মানে এক্স বিয়োগ করব, তাহলে আমরা কিন্তু চক্রবৃদ্ধি সুদ পাবো। এখান থেকে আমরা কিন্তু আসল হচ্ছে এক্স বিয়োগ করব, কিন্তু তাহলে আমরা কি পাবো, চক্রবৃদ্ধি সুদ। এখানে লিখছি চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু 92,61 এক্স, তার নিচে 8,000 মাইনাস এক্স, লসাগু হচ্ছে 8,000, তাহলে 92,61 এক্স মাইনাস 8,000 এক্স মাইনাস 8,000 এক্স। ঠিক আছে। তাহলে এবার যদি আমরা 9,261 থেকে 8,000 বাদ দিই, তাহলে 1,261 সমান সমান 1,261 এক্স, আর তার নিচে হচ্ছে 8,000, এত টাকা। ঠিক আছে, এত টাকা। এইবার কিন্তু এখানে দেখো, এখানে বলছে যে তার লাভ হয়েছে, সে ওই মানে ওখানে সুদ দিয়েও তার লাভ হয়েছে 441 টাকা। শর্তানুসারে এটা মাইনাস এটা, মানে শর্তানুসারে চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ, ইকুয়াল টু 441 শর্ত অনুসারে। ঠিক আছে, আমার লিখবো এখানে শর্তানুসারে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 1261 এক্স বাই 8,000, 1261 এক্স বাই 8,000,
1261x বাই 8000 মাইনাস 9x বাই 100, 9x বাই 100 ইকুয়াল টু 541 ইকুয়াল টু 541। ঠিক আছে, এবার আমি কিন্তু লসাগু করব। এর লসাগু হচ্ছে 8000, লসাগু 8000, তাহলে এখানে 1261x মাইনাস এখানে যাচ্ছে 80 বার 0, তাহলে 720x ইকুয়াল টু 541। তাহলে 80 9 0 8 9 72, তাহলে 720x। এবার আমরা 1261 থেকে 720 বিয়োগ করব। 1261 থেকে 720 বিয়োগ 1 4 5, তাহলে এখানে হচ্ছে 541x বাই 8000 ইকুয়াল টু 541। অতএব এক্স ইকুয়াল টু উপরে হচ্ছে 541 গুণন 8000 আর নিচে এটা নিচে যাবে, এখানে হচ্ছে 541 সমান সমান 8000। ঠিক আছে, তাহলে সে কত টাকা ধার নিয়েছে লিখবো, আমরা লিখবো সে ধার করেছে 8000 টাকা। আমরা লিখবো ধার করেছে ইকুয়াল টু 8000 টাকা, 8000 টাকা, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা কিন্তু বুঝতে পেরেছো যে আমি প্রথমে ধরে নিছি সে ধার নিয়েছে x টাকা এবং সে ধার নিয়েছে 3% হারে 3 বছরের জন্য। তাহলে তাকে কত টাকা সুদ দিতে হচ্ছে? তাকে সুদ দিতে হচ্ছে 9x বাই 100 টাকা। এবার সে ওই টাকাটা কিন্তু ধার নেওয়ার সঙ্গে সঙ্গে ওই টাকাটা কিন্তু সে অন্য একটা ব্যক্তিকে কিন্তু ধার দিল, সে ধার নিয়ে সে ধার দিল অন্য এক ব্যক্তিকে, এবং সেখানে সে কিন্তু 5% চক্রবৃদ্ধি সুদের হারে 5% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের জন্য ধার দিল। তখন সে কত টাকা সুদ পেল? 3 বছর পরে সে কত সুদ পেল? সে সুদ পেল 1261x বাই 8000, 1261x বাই 8000 টাকা সুদ পেল। আর এখানে তাকে সুদ দিতে হবে 9x বাই 100, বলছে তবুও তার কিন্তু 541 টাকা লাভ হবে, মানে ওই সুদ দিয়েও তার লাভ থাকছে 541। শর্তানুসারে চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ যেটা শর্তানুসারে চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ ইকুয়াল টু 541। এখান থেকে কিন্তু আমি এক্স এর মান কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, আর এক্স এর মানই হচ্ছে সে কত টাকা ধার করেছে। এখানে এক্স এর মান হচ্ছে 8000, তার মানে সে ধার করেছে 8000 টাকা। কমপ্লিট, বুঝতে পারলে? চলে আসতেছি আর নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 5-এর 2, বলছে এ ও বি যথাক্রমে 6200 টাকা এবং 10,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করলো। বলছে এ আর বি, এ দিছে 6200 টাকা আর বি দিছে হচ্ছে 10,000 টাকা দিয়ে একটা যৌথ ব্যবসা শুরু করলো। বলছে তারা ঠিক করলো যে ব্যবসা দেখাশোনার জন্য এ লাভে 20% পাবে, মানে ব্যবসাটা কিন্তু এ দেখাশোনা করবে, তার জন্য তাকে লাভের 20% দেওয়া হবে। আর বাকি লাভের হচ্ছে 10% সঞ্চয় বাবদ গচ্ছিত থাকবে। বাকি যে লাভ থাকবে একে 20% দেখাশোনা দেওয়ার পর বাকি যে লাভ থাকবে তার 10% সঞ্চয় বাবদ গচ্ছিত থাকবে। এবার বাকি যে আরও লাভ থাকবে সেটা কিন্তু মূলধনের অনুপাতে ভাগ হবে। বলছে এ মোট কত টাকা লভ্যাংশ পাবে, মানে এ কত টাকা লাভ পাবে মোট, সেটা আমাকে বের করতে হবে। আমি আবার প্রথম থেকে বলছে প্রথমে হচ্ছে এ এবং বি, মানে এ দিছে 6200 টাকা আর বি দিছে 10,000 টাকা দিয়ে একটা যৌথ ব্যবসা শুরু করলো। তারা ঠিক করলো যে মোট লাভের 20% এ হচ্ছে ব্যবসা দেখাশোনার জন্য পাবে, তারপর বাকি যে লাভ থাকবে তার 10% সঞ্চয় বাবদ গচ্ছিত থাকবে, তারপর বাকি যে লাভ থাকবে সেটা মূলধনের অনুপাতে ভাগ হবে। বলছে এ মোট কত লাভ পাবে, সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে মূলধনের অনুপাত করে নিচ্ছি। আমরা প্রথমে এ আর বি এর মূলধনের অনুপাত করব। ঠিক আছে, দেখো
আমরা লিখছি এ ইস টু বি ইকুয়াল টু ৬,২০০ ইস টু ১০,০০০। এবার আমরা কিন্তু দুটা শূন্য কমায়া দিচ্ছি, তাহলে এখানে ৬২ ইস টু ১০০, ২ দিয়ে ভাগ করলে হচ্ছে ৩১ ইস টু ৫০। আর কিন্তু ছোট করা যাবে না, আমরা ২ দিয়ে ভাগ দিয়ে ছোট করলাম, এটাকে ২ দিয়ে ভাগ করলে ৩১ আর এটাকে ২ দিয়ে ভাগ করলে ৫০, কমপ্লিট। এবার লিখবো মোট লাভ, আমরা লিখে নিচ্ছি মোট লাভ। মোট লাভ ইকুয়াল টু ৪৫,০০০ টাকা। মোট লাভ হচ্ছে ৪৫,০০০ টাকা, ৪৫,০০০ টাকা। এইবার মোট লাভের 20% এ দেখাশোনার জন্য পাবে, লিখবো এ দেখাশোনার জন্য পাবে ৩৫,০০০ গুণন ২০-র ১০০। লিখবো এ দেখাশোনার জন্য পাবে, শোনার জন্য পাবে ইকুয়াল টু ৪৫,০০০ গুণন ২০-র ১০০, 20% মানে ২০-র নিচে ১০০। আমরা একটা শূন্য কাটছি, এখান থেকে একটা শূন্য কাটছি, তাহলে ৪৫০০কে ২ দিয়ে গুণ ৯,০০০ টাকা। ঠিক আছে, আমি একটু বলে দিচ্ছি। তাহলে এ কিন্তু ব্যবসা দেখাশোনার জন্য ৯,০০০ টাকা পাবে, বছরের ৯,০০০ টাকা এ পাবে ব্যবসা দেখাশোনার জন্য। এবার হচ্ছে বাকি লাভ, একে যদি আমরা ৯,০০০ টাকা দেই, টোটাল লাভ হয়েছে ৪৫,০০০ টাকা, তার মধ্যে থেকে একে আমরা ৯,০০০ টাকা দিলাম, তাহলে বাকি লাভ কত থাকলো? লিখবো বাকি লাভ ইকুয়াল টু, অতএব বাকি লাভ ইকুয়াল টু ৪৫,০০০ মাইনাস ৯,০০০ এত টাকা। ৪৫ থেকে ৯ বাদ দিলে ৩৬,০০০, তাহলে ৩৬,০০০ টাকা। তাহলে বাকি লাভ হচ্ছে ৩৬,০০০ টাকা। এই ৩৬,০০০ টাকা থেকে 10% সঞ্চয় বাবদ গচ্ছিত থাকবে, আমরা লিখবো যে সঞ্চয় বাবদ গচ্ছিত থাকবে ৩৬,০০০ গুণন 10-র ১০০, 10% কি থাকবে? গচ্ছিত থাকবে। লিখবো সঞ্চয় বাবদ গচ্ছিত থাকবে ইকুয়াল টু ৩৬,০০০ গুণন 10-এর নিচে ১০০, ৩৬,০০০ গুণন 10-এর ১০০, একটা শূন্য কাটছি, তাহলে ৩,৬০০ টাকা। ৩৬০০ মানে ৩,৬০০ টাকা। এটা কিন্তু সঞ্চয় বাবদ গচ্ছিত থাকবে। এবার বাকি লাভ কত? এই গচ্ছিত রাখার পর বাকি লাভ কত থাকলো? লিখবো বাকি লাভ ইকুয়াল টু, অতএব বাকি লাভ ইকুয়াল টু ৩৬,০০০ মাইনাস ৩,৬০০ এত টাকা, সমান সমান দুটা শূন্য, ৬ আছে 10 হবে 4, 4 2, ৩২,৪০০ টাকা। তাহলে ৩২,৪০০ টাকা হচ্ছে বাকি লাভ থাকলো। আমি আবার প্রথমতে বলছি, টোটাল লাভ হয়েছে ৪৫,০০০ টাকা। এর মধ্যে এ হচ্ছে ব্যবসা দেখাশোনার জন্য 20% লাভ নিবে। ৪৫,০০০-এর 20% মানে ৯,০০০ টাকা এ কিন্তু ব্যবসা দেখাশোনার জন্য তাকে দেওয়া হবে। তাহলে বাকি লাভ কত থাকলো? ৪৫,০০০-এর মধ্যে ৯,০০০ টাকা চলে গেল, একে ব্যবসা দেখাশোনার জন্য দেওয়া হলো। তাহলে বাকি লাভ হচ্ছে ৩৬,০০০ টাকা। এই ৩৬,০০০ টাকার মধ্যে থেকে 10% সঞ্চয় বাবদ গচ্ছিত থাকবে। ৩৬,০০০-এর 10% সঞ্চয় বাবদ গচ্ছিত থাকবে, তার মানে ৩,৬০০ টাকা। ৩৬,০০০-এর মধ্যে ৩,৬০০ টাকা সঞ্চয় বাবদ গচ্ছিত থাকবে। তাহলে বাকি লাভ কত? বাকি লাভ হচ্ছে ৩২,৪০০ টাকা। এই টাকাটা হচ্ছে দুজনে মানে এ আর বি মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। এই ৩২,৪০০ টাকা
এ আর বি মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। লিখবো অতএব এ লাভ ইকুয়াল টু, অতএব এ এর লাভ ইকুয়াল টু 32,400 গুণন এর মূলধন অনুপাত 31 আর অনুপাতের যোগফল 31 আর অনুপাতের যোগফল হচ্ছে 50 81, অনুপাতের যোগফল হচ্ছে 81। আমরা যেটা বের করব সেই অনুপাত দ্বারা গুণ করব আর অনুপাতের যোগফল দ্বারা আমরা কি করব ভাগ করব। আমার কিন্তু এ এর মোট লাভ চাইছে, আমার কিন্তু বি এর লাভ চাইনি। আমার বি এর লাভ না বের করলেও হবে, আমার চেয়েছে এ এর লাভ কত। আমি বিটা বের করব না, বি এর বের করার দরকার নেই, কোনো কাজে লাগবে না, আমি শুধু এ এর লাভ বের করব। এখানে বলছে তাহলে এর মোট লাভ কত, তাহলে আমার বি এর লাভ দরকার নেই, শুধু এ এর লাভ বার করবো, তাহলে আমার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 4 কাটলে হচ্ছে 400, 4 বাজাচ্ছে, তাহলে 4 একে 4 আর 3 4 12, 2টা 0, তাহলে 12,400 টাকা। 4 একে 4 3 4 12,400 টাকা হচ্ছে মূলধনের অনুপাতে। যখন 32,400 টাকা এ আর বি এর মধ্যে মূলধনের অনুপাতে ভাগ করা হবে তখন এ লাভ পাবে হচ্ছে 12,400 টাকা, বাকিটা বি পাবে। এখান থেকে আমরা যদি 12,400 বাদ দিই বাকিটা বি পাবে, আমার দরকার নেই, সেটা চাইনি, ফালতু বের করে আমি কি করব। অতএব এর মোট লাভ, এ প্রথমে পেয়েছে, এ কিন্তু প্রথমে একবার পেয়েছে হচ্ছে এ পেয়েছে হচ্ছে 9,000 টাকা, প্রথমে পেয়েছে এ হচ্ছে 9,000 টাকা আর পরে পেল 12,400। তাহলে এর মোট লাভ কত, এর মোট লাভ কত, দেখবো অতএব এ এর মোট লাভ ইকুয়াল টু, এখানে হচ্ছে 9,000, মানে ব্যবসা দেখাশোনার জন্য সে পেয়েছে 9,000 টাকা আর মূলধনের অনুপাতে যখন ভাগ হয় তখন পেয়েছে 12,400 টাকা। তাহলে মোট পেলে কত, মোট যোগ করব, তাহলে এটা হচ্ছে 12,400 এত টাকা। তাহলে এখানে হচ্ছে 400, 12 আর 9 হচ্ছে 21, তাহলে 21,400 টাকা। 12,000 আর 9,000, 12 আর 9 হচ্ছে 21,400 টাকা। তাহলে এর মোট লাভ হচ্ছে 21,400 টাকা, এটাই হচ্ছে অ্যান্সার। আমার কিন্তু বি এর লাভ চাইনি, যার জন্য আমরা কিন্তু বি বের করলাম না। আর যদি বি বের করতে হয় তাহলে কিন্তু ওই 32,400 থেকে এটা বাদ দিলে বি পেয়ে যাবে, কিন্তু আমার দরকার নেই, তাহলে আমরা কেন বের করব। ঠিক আছে, তাহলে 21,400 টাকা এর মোট লাভ। মোট মানে ব্যবসা দেখাশোনার জন্য পেয়েছে 9,000 টাকা আর মূলধনের অনুপাতে যখন ভাগ হয় তখন পেয়েছে 12,400, টোটাল পেয়েছে 21,400 টাকা। ঠিক আছে, তাহলে এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। এটা হচ্ছে 6-এর 1 নম্বর। দেখো সমাধান করো, এটা আমাকে কিন্তু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করতে হবে। সমাধান সেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। প্রশ্ন আছে এক্স বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2.1/12। ঠিক আছে, আমি করছি। দেখো প্রথমে আমরা কিন্তু লসাগু করব। লসাগু হচ্ছে এক্স আর এক্স প্লাস 1। দেখো এক্স প্লাস 1 ভাগ গেল, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, এবার দেখো এটা ভাগ যাচ্ছে, তাহলে আমরা এই দুটো গুণ করব, দুটো একই রাশি গুণ মানে হচ্ছে স্কোয়ার দেবো, আমরা দেবো স্কোয়ার। তাহলে এক্স প্লাস 1 তার হচ্ছে হোল স্কোয়ার, আর এই দিক হচ্ছে 12 24, 25-এর নিচে হচ্ছে 12, 12 দেখুন 24 আর 1 25, 25-এর 12। পরের স্টেপ দেখো, আমরা কিন্তু আগে এই দাগটা দিয়ে নেব। এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, এটা কিন্তু এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি লিখছি, দেখো এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, আর নিচে গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স, ডান দিকে যা আছে তাই 25-এর 12। তাহলে দেখে এটা যোগ করলে কিন্তু 2x স্কোয়ার, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার যোগ করে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর নিচে হচ্ছে
এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 25-এর নিচে 12। এই এক্স স্কোয়ার যোগ করলে কিন্তু 2x স্কোয়ার, এটা গুণ করলে কিন্তু 2x, 1 স্কোয়ার 1, আর নিচে এক্স স্কোয়ার প্লাসে 25-এ 12। এবার আমরা কিন্তু বজ্র গুণন করব, মানে ক্রস গুণ করব, আমরা ক্রস বজ্র গুণন করছি। আমরা আগে 25 দিয়ে গুণ করব, 25 দিয়ে গুণ করছি। তাহলে এখানে হচ্ছে 25x স্কোয়ার প্লাস 25x ইকুয়াল টু 12 দিয়ে গুণ করলে 12 দিয়ে গুণ 24x স্কোয়ার প্লাস 24x প্লাস 12। তাহলে আমরা প্রথমে কিন্তু 25 দিয়ে গুণ করলাম, 25x স্কোয়ার প্লাস 25x আর 12 দেখুন 24x স্কোয়ার, 24x প্লাস 12। এবার আমরা সব বাম দিকে আনবো, ডান দিকে আমরা কিন্তু 0 করব, সব বাম দিকে আনবো। তাহলে এখানে হচ্ছে 25x স্কোয়ার প্লাস 25x, এটা মাইনাস 24x স্কোয়ার, এটা প্লাস আছে মাইনাস 24x মাইনাস 12 ইকুয়াল টু 0। আমরা কিন্তু সব কিন্তু বাম দিকে আনলাম, ডান দিকে আমরা কিন্তু 0 করে দিলাম। এবার দেখো 25x স্কোয়ার থেকে 24x স্কোয়ার বিয়োগ করতে হবে, তাহলে এখানে হবে x স্কোয়ার আর 25x থেকে 24x বিয়োগ প্লাস x আর মাইনাস 12 ইকুয়াল টু 0। এবার আমরা কিন্তু মিডিলটা মানে মধ্য সহগ করব। 12কে আমরা এমন দুটো সংখ্যায় ভাঙাবো যেন গুণ করলে 12 আর বিয়োগ করলে 1 হয়। 3 4 12, 4 আর 3। আমরা 12কে এমন দুটো সংখ্যা ভাঙাবো যেন গুণ করলে 12 আর বিয়োগ করলে 1 হবে। 3 4 12, 4 থেকে 3 বিয়োগ করলে 1 হবে। এটাকে বলা হচ্ছে মিডিলটা মধ্য সহগ। এক্স স্কোয়ার প্লাস এখানে 1 আছে, তাহলে 4 বিয়োগ 3 পাশে এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। পরের স্টেপে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0। এবার এর মধ্যে কমন নেব, এক্স কমন নিলে এক্স প্লাস 4, দেখো এর মধ্যে এক্স কমন নিচ্ছে, তাহলে এক্স প্লাস 4 আর মাইনাস 3। যখন আমরা মাইনাস কমন নেব ব্র্যাকেটে ফেলাবো, এখানে যা চিহ্ন থাকবে তার বিপরীত, মানে এখানে যা চিহ্ন থাকবে তার বিপরীত, তাহলে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে একটা হচ্ছে এক্স প্লাস 4 আর একটা হচ্ছে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। কমপ্লিট। এবার আমরা কিন্তু সেপারেট করব, সেপারেট মানে পৃথক করব। তখন কিন্তু আমরা একটা কথা লিখব যে দুটি রাশির গুণফল 0 হলে একটির মান অবশ্যই 0 হবে। এই কথা কিন্তু আমরা লিখে নেব, লিখব দুটি রাশির গুণফল 0 হলে একটির মান অবশ্যই 0 হবে, একটির মান অবশ্যই 0 হবে। তাহলে আমরা লিখলাম হচ্ছে দুটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে নিশ্চয়ই একটার মান 0 আছে, কারণ 0-র সঙ্গে গুণ করলেই 0 হয়। আর দুটার মানই যদি 0 না হয় তাহলে কখনোই গুণ করলে 0 হবে না কিন্তু। তাহলে দুটো রাশির গুণফল 0 মানে তাহলে একটির মান অবশ্যই 0, আর একটা 0 হলে অপরটাও 0 হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, আমি আবার বলছি দুটি রাশির গুণফল 0। আর 0 গুণ করা কখন হয়? 0-র সঙ্গে কোনো কিছু গুণ করলেই 0 হয়, তাছাড়া কখনোই কিন্তু 0 গুণ হবে না কিন্তু। তাহলে দুটো রাশির গুণফল 0, তাহলে নিশ্চয়ই একটার মান 0 আছে, আর একটার মান যদি 0 হয় তাহলে অপরটাও 0 হয়ে যাবে। আর সেটাই লিখলাম দুটি রাশির গুণফল 0 হলে একটির মান অবশ্যই 0। ঠিক আছে, তাহলে প্রথমে লিখছি এক্স প্লাস 4 ইকুয়াল টু 0 হলে আমরা লিখছি এক্স প্লাস 4 ইকুয়াল টু 0 হলে অতএব এক্স ইকুয়াল টু -4, এক্স ইকুয়াল টু -4। আবার এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 হলে, যদি এটা ইকুয়াল টু 0 হয় তাহলে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 হলে তাহলে এক্স ইকুয়াল টু 3। তাহলে আমরা লিখবো যে এক্স ইকুয়াল টু -4 এবং 3। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে এক্স এর মান হচ্ছে -4 এবং 3।
তাহলে কিন্তু এক্ষেত্রে অবশ্যই লিখবে, এটা কিন্তু লিখবে যে দুটি রাশির গুণফল শূন্য হলে একটির মান অবশ্যই শূন্য হবে, কারণ শূন্যর সঙ্গে গুণ না করলে কখনোই শূন্য হয় না। গুণফল কখন শূন্য হয়? নিশ্চয়ই একটা মান শূন্য থাকবে, আর শূন্য যদি নাই থাকে তাহলে কোনো সময় গুণ করে শূন্য হবে না কিন্তু। তাহলে দুটি রাশির গুণফল শূন্য হলে একটির মান অবশ্যই শূন্য হবে। এখন এটার সমান যদি শূন্য হয় তাহলে x-4, আর এটার সমান যদি শূন্য হয় তাহলে x3, তাহলে x এর মান হচ্ছে -4 এবং 3। ঠিক আছে, তাহলে এবার চলে আসছি আমরা নেক্সট অঙ্কে। 6-এর 2 নম্বর। দেখো প্রশ্ন আছে, একটি আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্য অপেক্ষা 3 সেমি কম। প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের থেকে 3 সেমি কম। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 40 বর্গ সেমি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 40 বর্গ সেমি। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কিন্তু ক্ষেত্রফল হয়, সেটা দেওয়া আছে 40 বর্গ সেমি। বলছে তার পরিসীমা কত? আয়তক্ষেত্র পরিসীমা হচ্ছে 2 লেখা ব্র্যাকেটের দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 লেখা ব্র্যাকেটের মধ্যে 2 ইন্টু ব্র্যাকেটের দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, পাশে একক। আমি একটু ছবি এঁকে দেখে দিচ্ছি। মনে করি এরকম একটা আয়তক্ষেত্র, এই একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র। আমি ধরে নিচ্ছি, প্রস্থ ইকুয়াল টু x সেমি। আমি ধরে নিচ্ছি প্রস্থ হচ্ছে x সেমি, তাহলে এটাও হবে x সেমি। আমি কিন্তু ধরে নিচ্ছি প্রস্থ হচ্ছে x সেমি, আর দৈর্ঘ্য ধরে নিচ্ছি x 3 সেমি কম, মানে 3 সেমি বেশি, মানে প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের থেকে 3 সেমি কম, তার মানে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের থেকে 3 সেমি বেশি। আমি আবার বলছি, প্রস্থ দৈর্ঘ্যের থেকে 3 সেমি কম, তার মানে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের থেকে 3 সেমি বেশি। প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য হবে x+3। আমি আবার বলছি, আমি এখানে বলছি যে প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 3 সেমি কম। প্রস্থ হচ্ছে এই দৈর্ঘ্যের থেকে 3 সেমি কম, তার মানে দৈর্ঘ্য প্রস্থের থেকে 3 সেমি বেশি, দৈর্ঘ্য 3 সেমি বেশি। প্রস্থ যদি x হয় দৈর্ঘ্য হবে x+3। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে x+3 সেমি, এটাও হবে x+3 সেমি। ঠিক আছে, এর ক্ষেত্রফল দেওয়া আছে। দেখো এর ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা দেওয়া আছে হচ্ছে 40 বর্গ সেমি। এর ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 40 বর্গ সেমি। এটা দেওয়া আছে 40 বর্গ সেমি। এই ক্ষেত্রফল হচ্ছে 40 বর্গ সেমি। ক্ষেত্রফল 40 বর্গ সেমি। তাহলে আমরা কিন্তু প্রথমে ধরেছি, প্রস্থ ইকুয়াল টু প্রস্থ ইকুয়াল টু x সেমি। তাহলে আমরা কিন্তু প্রস্থ ধরে নিলাম x সেমি, তাহলে দৈর্ঘ্য ওর থেকে 3 সেমি বেশি, মানে x+3 সেমি। ধরি দৈর্ঘ্য ইকুয়াল টু x+3 এত সেমি। ঠিক আছে, তাহলে আমি কিন্তু ধরে নিলাম প্রস্থ হচ্ছে x সেমি, দৈর্ঘ্য হচ্ছে x+3 সেমি। তাহলে আমার ধরা অনুযায়ী ক্ষেত্রফল হচ্ছে x ইন্টু x+3। আমার ধরা অনুযায়ী ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে x ইন্টু x+3। আমার অনুযায়ী ক্ষেত্রফল, আমার ধরা অনুযায়ী ক্ষেত্রফল। দেখো যে অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু x আর x+3 এত বর্গ সেমি। আমি আরও একটা লাইন করছি, সমান সমান x² প্লাস 3x এত বর্গ সেমি। কিন্তু অঙ্কে দেওয়া আছে ক্ষেত্রফল, দেখ অঙ্কে ক্ষেত্রফল দেওয়া আছে 40 বর্গ সেমি। অঙ্কে ক্ষেত্রফল দেওয়া আছে 40 বর্গ সেমি, কিন্তু আমার ক্ষেত্রফল হলো x² প্লাস 3x বর্গ সেমি। আমার ধরা অনুযায়ী ক্ষেত্রফল হলো x² প্লাস 3x বর্গ সেমি, কিন্তু অঙ্কে দেওয়া আছে 40 বর্গ সেমি। শর্তানুসারে এই দুটো হচ্ছে সমান, দুটা সমান। দেখব
শর্তানুসারে এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু 40। শর্তানুসারে এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু 40। এবার আমরা 40টি এপার নিয়ে আসবো। এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 40 ইকুয়াল টু 0। এবার আমরা কিন্তু মিডিল টার্ম করব, মানে মধ্য সহগ করব। 40কে আমরা এমন দুটো সংখ্যায় ভাঙাবো, গুণ করলে 40, বিয়োগ করলে 3। 5 8, 5 8 40, 8-এর থেকে 5 বিয়োগ করলে 3 হবে, আর গুণ করলে 40 হবে। 5 8 40 আমরা লিখছি, দেখো এক্স স্কোয়ার প্লাস 8 মাইনাস 5 পাশে এক্স মাইনাস 40 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস 5x মাইনাস 40 ইকুয়াল টু 0। এর মধ্যে এক্স কমন, তাহলে এক্স প্লাস 8 আর মাইনাস 5 কমন নিলে এক্স প্লাস 8 ইকুয়াল টু 0। অতএব একটা হচ্ছে এক্স প্লাস 8 আর একটা হচ্ছে এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0। কমপ্লিট। তাহলে আমরা কিন্তু মিডিল টার্ম করলাম। 40কে এমন দুটো সংখ্যায় ভাঙালাম, গুণ করলে 40 আর বিয়োগ করলে 3। 5 8 40, 8-এর থেকে 5 বিয়োগ তাহলেই 3 হবে, আর গুণ করলে 40। তাহলে একটা রাশি আসলো এক্স প্লাস 8 আর একটা রাশি আসলো এক্স মাইনাস 5। এবার আমরা কিন্তু সেপারেট করবো, সেপারেট। আর সেপারেট করার সময় কিন্তু তার আগে কিন্তু একটা কথা লিখতে হয়, এর আগের অঙ্কে আমি লিখেছি কিন্তু, সেটা হচ্ছে দুটি রাশির গুণফল শূন্য হলে একটির মান কিন্তু অবশ্যই শূন্য হবে। এই দুটো রাশি গুণ করে শূন্য হয়েছে, তাহলে একটির মান অবশ্যই শূন্য। শূন্য এর একটা মান যদি শূন্য না থাকে তাহলে কখনোই কিন্তু গুণ করলে শূন্য হবে না। শূন্যর সঙ্গে কোনো কিছু গুণ করলে শূন্য হয়, আর যদি শূন্য না থাকে তাহলে কখনোই গুণফল শূন্য হবে না। ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে দুটি রাশির গুণফল শূন্য হলে একটির মান অবশ্যই শূন্য হবে। দুটি রাশির গুণফল শূন্য হলে, দুটি রাশির গুণফল শূন্য হলে একটির মান কিন্তু অবশ্যই শূন্য হবে। প্রথমে আমরা ধরছি এটাই করলে শূন্য, যদি এটা করলে শূন্য হয় লিখছি এক্স প্লাস 8 ইকুয়াল টু শূন্য হলে, এটার সমান শূন্য হলে অতএব এক্স ইকুয়াল টু মাইনাস 8। আর একটা হচ্ছে এক্স মাইনাস 5 ইকুয়াল টু শূন্য হলে, এক্স মাইনাস 5 ইকুয়াল টু শূন্য হলে তাহলে এক্স ইকুয়াল টু 5। এবার কিন্তু এক্সের ঋণাত্মক মান অগ্রাহ্য। আমরা এক্স কিন্তু প্রস্থ ধরছি, প্রস্থ কখনোই কিন্তু ঋণাত্মক হতে পারে না। যদি প্রস্থ ঋণাত্মক হয় তাহলে আমরা কোন দিকে মাপবো? হ্যাঁ, লিখবো যে প্রস্থ ঋণাত্মক হতে পারে না। লিখবো এক্সের ঋণাত্মক মান অগ্রাহ্য। অতএব এক্স ইকুয়াল টু 5। অতএব প্রস্থ ইকুয়াল টু 5 সেমি। অতএব দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স প্লাস 3, মানে 5 প্লাস 3, এক্সের মান তো 5 প্লাস 3 5 প্লাস 3 সমান 8 সেমি। তাহলে আমরা কিন্তু প্রস্থ পেয়ে গেছি 5 সেমি আর দৈর্ঘ্য পেয়েছি হচ্ছে 8 সেমি। এবার আমরা কি বের করবো? পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 লেখা ব্র্যাকেটের দৈর্ঘ্য প্লাস প্রস্থ। লিখবো আয়তক্ষেত্রের পরিসীমা, আমাকে কিন্তু পরিসীমা অ্যান্সার বের করতে হবে। পরিসীমা আমি কিন্তু ফর্মুলা লিখছি 2 লেখা ব্র্যাকেটে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, পাশে হচ্ছে একক। এটা কিন্তু আমি ফর্মুলা লিখলাম, 2 লেখা ব্র্যাকেটে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, পাশে হচ্ছে একক। এটা কিন্তু ফর্মুলা লিখলাম। এবার আমি মান বসাবো। 2 এখানে হচ্ছে 8 প্লাস 5, পাশে হচ্ছে সেমি,
তাহলে 2 ইন্টু 8×13 সেমি, 13 দুগুণ 26 সেমি, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে পরিসীমা হচ্ছে 26 সেমি। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। তাহলে তোমরা কিন্তু মনে রাখা দিবে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, পাশে বর্গ একক। আর আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 লেখা ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আবার আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য রুটের মধ্যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, পাশে একক। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, পাশে হচ্ছে একক। খুব ভালো করে মনে রেখে দিবে। এবার চলে আসতেছি আমি চলে আসবো এবার নেক্সট অঙ্কে। 7-এর 2 দেখো প্রশ্ন আছে, যদি এক্স প্লাস ওয়াই ভেরিয়াস জেড যখন ওয়াই হচ্ছে ধ্রুবক এবং জেড প্লাস এক্স ভেরিয়াস ওয়াই যখন জেড ধ্রুবক হয়, তাহলে দেখাও যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিয়াস ওয়াই জেড যখন ওয়াই ও জেড উভয়ে পরিবর্তনশীল। ঠিক আছে, তাহলে প্রথমে লেখা আছে, এখানে লেখা আছে এক্স প্লাস ওয়াই ভেরিয়াস জেড। এবার আমরা যদি ভেরিয়াসকে তুলে দিই তাহলে আমাদের কিন্তু একটা ধ্রুবক দিতে হবে। এখানে আমরা ধ্রুবক দিচ্ছি কে, লিখছি এখানে যখন ওয়াই ধ্রুবক, এবার আমরা কিন্তু ভেরিয়াস তুলে দিচ্ছি। তাহলে এখানে লিখছি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে জেড। লিখছি যখন কে ও ওয়াই ধ্রুবক, কে ও ওয়াই দুটোই হচ্ছে ধ্রুবক, মানে অপরিবর্তনশীল মানে ধ্রুবক। এবার আমরা উভয় পক্ষে জেড যোগ করছি, উভয় পক্ষে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আমরা এইদিকেও জেড যোগ করছি, কে জেড প্লাস জেড। উভয় পক্ষে আমরা কিন্তু জেড যোগ করছি, এইদিকেও জেড যোগ করলাম, এইদিকেও জেড যোগ করলাম। এবার এইদিকে আমরা জেড কমন নেব, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু, যদি জেড কমন নেই তাহলে 1 কে প্লাস 1, কে প্লাস 1, এখান থেকে জেড কমন নিলাম তাহলে কে প্লাস 1। এবার এই কে প্লাস 1 এটা কিন্তু ধ্রুবক, এখানে চলটা সেটা কিন্তু ধ্রুবক, এটা যদি আমরা তুলে দিই এখানে ভেরিয়াস হয়ে যাবে। আমরা লিখবো যে অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিয়াস জেড। এই কে প্লাস ওয়াই এটা আমরা এই ধ্রুবকটাকে কিন্তু আমরা তুলে দিলাম, যখন ধ্রুবক তুলে দেবো তখন এখানে কিন্তু ভেরিয়াস হয়ে যাবে। কমপ্লিট। আবার চলে আসতেছে আবার পরেরটা আছে, দেখো যে জেড প্লাস এক্স ভেরিয়াস ওয়াই, এটা আছে জেড প্লাস এক্স ভেরিয়াস ওয়াই যখন জেড ধ্রুবক, যখন জেড ধ্রুবক। আমরা দ্বিতীয়টা চলে আসতেছি, এটা চলে আসতেছি। এবার আমরাও ভেরিয়াস তুলে দেবো, আমরা লিখবো ধ্রুবক হচ্ছে কে ওয়ান। এইবার আমরা ধ্রুবক ধরবো কে ওয়ান, তাহলে এখানে হচ্ছে জেড প্লাস এক্স ইকুয়াল টু কে ওয়ান ওয়াই। লিখবো যে কে ওয়ান ও জেড, কে ওয়ান ও জেড, কে ওয়ান ও জেড ধ্রুবক। এবার আমরা উভয় পক্ষে ওয়াই যোগ করছি, উভয় পক্ষে ওয়াই, তাহলে এখানে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে হবে কে ওয়ান ওয়াই প্লাস ওয়াই। উভয় পক্ষে আমরা কিন্তু ওয়াই যোগ করছি। এবার এখানে ওয়াই কমন নেব, এটা আমি সাজিয়ে লিখলাম, এই লাইনটা কিন্তু আমি সাজিয়ে লিখলাম। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল, এখানে তো ওয়াই কমন নিচ্ছি, তাহলে এখানে কে ওয়ান প্লাস ওয়ান। ঠিক আছে, এবার এটা কিন্তু ধ্রুবক, এটাকে আমি তুলে দেবো, তুলে দিলে এখানে কিন্তু ভেরিয়াস হয়ে যাবে। অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিয়াস ওয়াই। কমপ্লিট। এইবার এই দুটাকে যদি আমরা যৌগিক ভেদ মনে করি, এটা 1 নং, এটা হচ্ছে 1 নং, আর এটাকে মনে করা হচ্ছে 2 নং।
এবং 1 নং এবং 2 নং সমীকরণ থেকে মানে যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই, যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই। লিখি 1 নং এবং 2 নং সমীকরণে যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই, যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই। তাহলে আমি দুটোকে আমরা একসাথে করছি। তাহলে এখানে লিখবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিয়াস ওয়াই জেড, ভেরিয়াস ওয়াই জেড, যখন হচ্ছে ওয়াই ও জেড পরিবর্তনশীল। তাহলে প্রুফড হয়ে গেল। এবার দুটোকে আমরা একসাথে করে দিলাম। এটা হচ্ছে যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিয়াস ওয়াই জেড, যখন ওয়াই এবং জেড উভয়ই হচ্ছে পরিবর্তনশীল। এটাই হচ্ছে প্রুফড। ঠিক আছে, খুব ভালো করে দেখে নাও, খুব ইম্পর্টেন্ট ভেদের অঙ্ক। তাহলে প্রথমে আমরা কিন্তু উভয় পক্ষে জেড যোগ করছি, জেড যোগ, এখান থেকে জেড কমন নিলাম কে প্লাস ওয়ান, এটা কিন্তু ধ্রুবক, এটা উঠে গেলে এখানে ভেরিয়াস পড়ে যাবে, ভেরিয়াস। আবার দেখো উভয় পক্ষে আমরা কিন্তু ওয়াই যোগ করছি, ওয়াই যোগ করছি, এবার এখানে ওয়াই কমন নিলে কে ওয়ান প্লাস ওয়ান, এটা ধ্রুবক, এটা তুলে দিলে কিন্তু ভেরিয়াস হয়ে যাবে। এবারে এই দুটোকে আমরা কি করছি, যৌগিক ভেদের উপপাদ্য থেকে দুটোকে একসাথে করে দিচ্ছি। এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিয়াস ওয়াই জেড, যখন ওয়াই এবং জেড উভয়ই পরিবর্তনশীল, যখন পরিবর্তনশীল তখন এটা হবে প্রুফড। ঠিক আছে, এবার চলে আসতেছি আর নেক্সট অঙ্ক। নেক্সট হচ্ছে 8-এর 1 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, বলছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে, ক্রমিক সমানুপাতি কি মানে প্রথম বাই দ্বিতীয় ইকুয়াল টু দ্বিতীয় বাই তৃতীয় ইকুয়াল টু তৃতীয় বাই চতুর্থ ইকুয়াল টু চতুর্থ বাই পঞ্চম, ঠিক এইভাবে চলবে, এটাকে বলা হচ্ছে ক্রমিক সমানুপাতি। আবার বলছি প্রথম বাই দ্বিতীয় ইকুয়াল টু দ্বিতীয় বাই তৃতীয় ইকুয়াল টু তৃতীয় বাই চতুর্থ ইকুয়াল টু চতুর্থ বাই পঞ্চম, ঠিক এইভাবে চলতে থাকবে, এটাকে বলা হচ্ছে ক্রমিক সমানুপাতি। ঠিক আছে, এখানে দেওয়া আছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি, তার মানে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু কে ধরি, ক্রমিক সমানুপাতি, ক্রমিক। ঠিক আছে, তাহলে আমরা লিখছি এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু কে ধরি, আমরা কিন্তু কে ধরে নিলাম। যখন ক্রমিক সমানুপাতি থাকবে তখন প্রথমে আমরা এটা করব, তারপরে এটা করব, তারপরে এটা করব, তাহলে আমার কি সুবিধা হবে, মান বসানোটা সুবিধা হবে। তুমি ইচ্ছা করলে এখান থেকেও করতে পারো, পরে তোমাকে তাহলে সেই মানটা বসাতে হবে। আমরা প্রথমে এই দুটো করব, তারপরে এর সঙ্গে এটা করবো, ঠিক তারপরে এর সঙ্গে করবো, তাহলে আমার মানটা পরপর বসানোর সুবিধা হবে। দেখো আমি করছি, দেখো প্রথমে দেখছি সি বাই ডি, যখন ক্রমিক সমানুপাতি হবে তখন তুমি এইভাবে করবে, আর যখন এমনি সমানুপাতি থাকবে তখন এটার সঙ্গে এটা করবে, তারপরে এর সঙ্গে করবে, তারপরে এর সঙ্গে করবে। আর ক্রমিক সমানুপাতি হলে প্রথমে সি বাই ডি ইকুয়াল টু কে, তারপর বি বাই সি ইকুয়াল টু কে, তারপর এ বাই বি ইকুয়াল টু কে, তাহলে আমি পরপর মানগুলো বসাবো। তাহলে সি বাই ডি ইকুয়াল টু কে, অতএব সি ইকুয়াল টু ডিকে, সি ইকুয়াল টু ডিকে। এবার চলে আসবে এটা, লিখবো বি বাই সি ইকুয়াল টু কে, বি ইকুয়াল টু সি কে। এবার দেখো আমরা এই সি এর মান বসো, এই সি এর মানটা কিন্তু এখানে বের করছি, তাহলে আমাদের কিন্তু কাজের সুবিধা হবে, এই জন্য আমরা কিন্তু এই সাইড থেকে করবো, প্রথমে এটা করব, তারপর এটা করব, লাস্টে এটা করব, তাহলে আমার কাজের খুব সুবিধা হবে। এখান থেকেও করা যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে বি, এবার দেখো সি এর মান ডিকে, ডিকে ইন্টু কে, অতএব বি ইকুয়াল টু ডি কে স্কোয়ার, কমপ্লিট। এবার চলে আসবে এটা এ বাই বি ইকুয়াল টু কে বা এ ইকুয়াল টু বি কে। এবার দেখো আমরা বি এর মান বি সমান ডি কে স্কোয়ার, বি সমান কি ডি কে স্কোয়ার,
তাহলে এ ইকুয়াল টু ডি কে স্কোয়ার গুণন কে। আমরা কিন্তু বি এর মান, এই যে বি, এই বি এর মান কিন্তু বসে দেব ডি কে স্কোয়ার, বি এর মান। অতএব এ ইকুয়াল টু ডি কে কিউ, ডি কে কিউ। কমপ্লিট, মান বের করে কমপ্লিট। তাহলে যখন আমাদের ক্রমিক সমানুপাতি থাকবে আমরা প্রথমে কিন্তু এর সঙ্গে সমান করব, তারপর এটার সঙ্গে সমান করব, তারপর এর সঙ্গে সমান করব, তাহলে আমার মান বসানো সুবিধা হবে। ঠিক আছে, এটা মনে রেখে দিবে। এবার চলে আসছি লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ। আমি কিন্তু লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রুভ করব। আর লেফট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে হচ্ছে বি মাইনাস সি, তার হচ্ছে হোল স্কোয়ার, প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার, প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার। দেখো এরম দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড। আমি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রুভ করব। এবার আমি কিন্তু মান বসাবো। এখানে বি এর মান ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার মাইনাস সি এর মান ডি কে, তার হচ্ছে হোল স্কোয়ার। আমি প্রথমেই কিন্তু মান বসাবো, তারপর আমি কমন নেবো, বাইরে নিয়ে আসবো, তারপর আমি হোল স্কোয়ার করবো, তাতে কিন্তু কাজের সুবিধা হবে। দেখো খুব ভালো করে দেখো, তার হোল স্কোয়ার। এবার সি এর মান, সি এর মান হচ্ছে ডি কে, এর মান হচ্ছে ডি কে কিউ তার হোল স্কোয়ার। এবার বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার মাইনাস ডি তার হোল স্কোয়ার। এবার দেখো বি এর মান ডি কে স্কোয়ার, যে বি এর মান, সি এর মান ডি কে, সি এর মান ডি কে, সি এর মান ডি কে, এর মান ডি কে কিউ, এর মান ডি কে কিউ, বি এর মান ডি কে স্কোয়ার আর শুধু ডি। এবার আমি কিন্তু কমন নেবো। দেখো এখানে কমন হচ্ছে ডি কে, ডি কে যখন বাইরে আসবে তখন ডি স্কোয়ার কে স্কোয়ার। এই ডি কে কিন্তু বাইরে আসলে ডি স্কোয়ার কে স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার মাথায় নিয়ে আসবে, তাহলে বাইরে আসলে কিন্তু ডি স্কোয়ার কে স্কোয়ার। এখান থেকে ডি কে কমন নিলে এখানে থাকবে কে মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। আমি কিন্তু ডি কে কমন নিলাম, ডি কে কমন নিলাম, কিন্তু যখন বাইরে আসলো তখন স্কোয়ার মাথায় নিয়ে আসবে, ডি কে তার স্কোয়ার মানে ডি স্কোয়ার কে স্কোয়ার। আর এখানে ডি কে গেলে একটা কে থাকবে আর মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, ঠিক আছে। এখানে দেখো ডি কে কমন, কিন্তু যদি বাইরে আসে তাহলে কিন্তু ডি স্কোয়ার কে স্কোয়ার, বাইরে আসলে কি হবে ডি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে ওয়ান মাইনাস কে স্কোয়ার তার হোল স্কোয়ার। এখান থেকে আমরা কিন্তু ডি কে কমন নিলাম, ডি কে ওটা যখন বাইরে আসবে মাথায় স্কোয়ার নিয়ে আসবে, ডি কে তার স্কোয়ার, ডি কে স্কোয়ার মানে ডি স্কোয়ার কে স্কোয়ার, তো ডি কে গেলে এখানে এক থাকবে আর ডি কে গেলে কে স্কোয়ার থাকবে, ঠিক আছে। এখান থেকে ডি কমন, যখন বাইরে আসবে ডি স্কোয়ার, ডিটাই বাইরে আসলে ডি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে ডি স্কোয়ার, তাহলে এখানে থাকবে কে স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। কমপ্লিট। এবার আমি কিন্তু ফর্ম এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটাও এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটাও এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার আমি কিন্তু স্কোয়ার করব, এখন করব। তাহলে দেখো কীভাবে করছি, ডি স্কোয়ার কে স্কোয়ার, এটা স্কোয়ার করলে হবে কে স্কোয়ার মাইনাস টু কে প্লাস ওয়ান, এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি, এখানে টু এ বি করলে কিন্তু টু কে হবে, প্লাস বি স্কোয়ার মানে এক, এখানে যা আছে তাই, এটা হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার। এবার এটা স্কোয়ার করলে হবে এক স্কোয়ার এক মাইনাস টু কে স্কোয়ার প্লাস কে ফোর। দেখো এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি, এখানে টু এ বি করলে কিন্তু টু কে স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার মানে কে স্কোয়ার তার হোল স্কোয়ার মানে কে ফোর, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কে স্কোয়ার তার হোল স্কোয়ার করলে কে ফোর। কমপ্লিট। এবার এখানে চলে আসতেছি প্লাস ডি স্কোয়ার, এটাও তাই কে ফোর মাইনাস টু কে স্কোয়ার প্লাস ওয়ান। কমপ্লিট। তাহলে আমরা প্রথমে এখান থেকে কিন্তু ডি কে কমন নিলাম, সেটা কিন্তু স্কোয়ার হিসেবে বাইরে আসলো মানে ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানে ডি কে কমন নিলে কে আর এখানে ওয়ান, কে মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এখানে তো ডি কে কমন, তাহলে ওয়ান মাইনাস কে স্কোয়ার, সেটা ডি স্কোয়ার কে স্কোয়ার, কমন নিয়ে বাইরে আসলে ডি স্কোয়ার কে স্কোয়ার আর প্লাস এখান থেকে ডি কমন নিলে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ওয়ান। এবার হোল স্কোয়ার করলাম এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এটার হোল স্কোয়ার করলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, কে স্কোয়ার তার হোল স্কোয়ার মানে কে ফোর,
আবার এটার হোল স্কোয়ার করলে k4 মাইনাস 2k² প্লাস 1 আর ডি স্কোয়ার বাইরে। এবার দেখো এই টোটালটার মধ্যে কমন, এই টোটালটার মধ্যে দেখো ডি স্কোয়ার কমন, দেখো ডি স্কোয়ার এই যেটা আমি কমন নিচ্ছি, আমি দাগ দিচ্ছি, এটা কমন, এটা কমন, তাহলে আমি কমন নিচ্ছি ডি স্কোয়ার। তাহলে এটাতে গুণ করব কে স্কোয়ার, আর কে স্কোয়ার গুণ করলে k4, কে স্কোয়ারতে গুণ করলে মাইনাস 2k³ প্লাস কে স্কোয়ার প্লাস আবার কে স্কোয়ার দেখুন, কে স্কোয়ার দেখুন, তাহলে হচ্ছে কে স্কোয়ার মাইনাস 2k4, কে স্কোয়ার আর 2k² গুণ করলে 2k4, আবার কে স্কোয়ার এটাকে গুণ করলে প্লাস k6, কে স্কোয়ার দিয়ে যদি k4কে গুণ করি k6 প্লাস এখানে 1 দিয়ে গুণ করলে k4 মাইনাস 2k² প্লাস 1। তাহলে আমরা এখানে কিন্তু ডি স্কোয়ার, এই যে ডি স্কোয়ার কমন হয়, 3 ডি স্কোয়ার কমন, তাহলে এখানে কে স্কোয়ার দিয়ে গুণ করলে k4 2k³ k², আবার এখানে কে স্কোয়ার দিয়ে গুণ করলে কে স্কোয়ার দিয়ে গুণ 2k4 আর k6, আর 1 দিয়ে গুণ করলে যা আছে তাই, 1 দেখুন যা আছে তাই। এবার দেখো এই k4 আর k4, এই k4 যোগ করলে 2k4, তাহলে এই 2k4 এই k4 আর k4 কেটে যাবে। আবার দেখো এই কে স্কোয়ার যোগ করলে 2k² আর মাইনাস 2k², তাহলে এর সঙ্গে এই দুটা কেটে যাবে। তাহলে এখানে থাকলো কি, এখানে বাইরে থাকলো ডি স্কোয়ার, এখানে লিখছি বাইরে থাকলো ডি স্কোয়ার, আর ব্র্যাকেটে থাকলো হচ্ছে k6 মাইনাস 2k³ আর প্লাস 1 এটা থাকলো। ঠিক আছে, এবার দেখো এটা কিন্তু একটা ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখো লিখছি, দেখো ডি স্কোয়ার, এখানে k6 কে k³ তার হোল স্কোয়ার, k³ তার হোল স্কোয়ার মানে k6 মাইনাস এখানে 1 1 তার হোল স্কোয়ার, মাঝখানে 2 ইন্টু k³ ইন্টু 1, দেখো গুণ করে 2k³, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে ডি স্কোয়ার, এখানে হচ্ছে k³ মাইনাস 1 তার হোল স্কোয়ার। এ স্কোয়ার এখানে এ বলতে k³ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। কমপ্লিট, লেফট হ্যান্ড সাইড কমপ্লিট। এবার আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইড করি, রাইট হ্যান্ড সাইড করছি এখানে, রাইট হ্যান্ড সাইড আছে এ মাইনাস ডি তার হচ্ছে হোল স্কোয়ার। রাইট হ্যান্ড সাইড এখানে এ এর মান কি, এর মান ডি কে কিউ, এর মান ডি কে কিউ, এর মান হচ্ছে ডি কে কিউ মাইনাস ডি তার হচ্ছে হোল স্কোয়ার। আমি কিন্তু এর মান বসালাম, এর মান ডি কে কিউ মাইনাস ডি, এর মধ্যে কমন হচ্ছে ডি, সেটা স্কোয়ার হিসেবে বাইরে আসবে। ডিটা যখন বাইরে আসবে তখন মাথায় স্কোয়ার নিয়ে আসবে, স্কোয়ারের মধ্যে থেকে আসতেছে, তাহলে ডি স্কোয়ার, ডিটা ডি স্কোয়ার হিসেবে বাইরে আসবে। তাহলে বাইরে আসলে কিন্তু ডি স্কোয়ার, এখানে থাকবে কে কিউ, ডি চলে আসলে কমন, তাহলে 1 তার হোল স্কোয়ার। দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান। এবার আমরা নিচে আমরা লিখবো, নিচে আমরা এখানে লিখছি, অতএব বি মাইনাস সি তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস ডি তার হোল স্কোয়ার। দেখো এটা সমান, এটা আমাদের হচ্ছে প্রুফড, এটা সমান প্রুফড। ঠিক আছে, খুব ভালো কাজ। দেখো এইভাবে করবে, তাহলে প্রথমে আমি কমন নিছি, তারপর কিন্তু স্কোয়ার করছি, কমন নিয়ে তারপর স্কোয়ার, তাতে কিন্তু কাজের সুবিধা হবে, তাতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তোমরা কিন্তু প্রথমে কমন নিবে তারপর স্কোয়ার করবে, তাতে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। ঠিক আছে, এখানেও তাই করছে, আগে কমন নিছি তারপর স্কোয়ার করছি, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপর লাস্টে আমি ডি স্কোয়ার কমন, যখন ডি স্কোয়ার কমন হলে কে স্কোয়ার দিয়ে রেখে গুণ, আবার এই কে স্কোয়ার দিয়ে রেখে গুণ, আবার 1 দিয়ে রেখে গুণ, তারপর যেটা কেটে গেলো কেটে দিলাম, বাকি থাকলো এটা। এটা কিন্তু একটা ফর্মুলায় পড়লো,
সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার রাইট হ্যান্ড সাইড মান বসালাম, এর মানে এটা ডি, এখান থেকে ডি কমন, ডিটা যখন বাইরে আসবে তখন ডি স্কোয়ার হিসেবে আসবে, তাহলে কে কিউ মাইনাস 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার অঙ্কটাকে টুকবে, টুকা লিখবে প্রুফ, খুব ইম্পর্টেন্ট। কে সাপোজের কিন্তু এই অঙ্কটা পরীক্ষায় কিন্তু খুব আসে, খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট অনুপাত সমানুপাত অঙ্ক, কিন্তু ভালো করে দেখবে কিন্তু। ঠিক আছে, এবার তাহলে তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে, পুরো ভিডিও দেখো কিন্তু। আর একটা কথা বলছি, যদি ভালো লাগে, যদি তোমাদের ভালো লাগে, তোমরা কিন্তু লাইক করবে, লাইকটা কিন্তু করবে, সাবস্ক্রাইব করবে, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে, তাহলে পরের ভিডিও পেতে তোমাদের সুবিধা হবে। তোমাদের আমি কোশ্চেন ব্যাংক মানে রায়ন মার্টিন প্রশ্নবিচিতা সবগুলো কোশ্চেনই করে দেবো, আমাকে একটু সময় দাও। আর একটা কথা, তোমরা কিন্তু তোমাদের জানা শোনা চেনা বন্ধুদেরকে শেয়ার করবে, তাদেরকে শেয়ার করবে, তারাও যেন সুযোগটা পায়। আর তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে, তার পরের ভিডিও পেতে তোমাদের কিন্তু খুব সুবিধা হবে। ঠিক আছে, তোমরা ভালো থাকো, থ্যাংক ইউ, গুড নাইট।